এই ভিডিওতে আমি তোমাকে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে যে প্রশ্নের পরীক্ষা দিয়েছে সেটার সলিউশন দিব, সাথে ব্যাখ্যা সহ। শুধু তাই না, এমসিকিউ এবং রিটেন দুইটারই তুমি ব্যাখ্যা সহ সলিউশন পেয়ে যাবা এই ছোট্ট ভিডিওটাতে। সো চলো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। এই বি ইউনিট, যেটাকে বাংলায় খ ইউনিটও বলা হয়, এটার মূল নামটা হচ্ছে আর্টস, ল অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইউনিট, অর্থাৎ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। এটা 2025-26 সেশনের পরীক্ষা, অর্থাৎ এই 25 সালের এইচএসসি 25 সালের যারা পরীক্ষা দিয়েছে ওদের সেশনটার নামই হচ্ছে 2025-26। আমরা সলভ করব এমসিকিউ এবং রিটেন দুটোই। তো আমি যদি একদম এমসিকিউ পার্টটা দিয়েই শুরু করি, ওদের এমসিকিউ প্রশ্নটা প্রথম কি এসেছে দেখো, বলছে ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস দে ড্যাশ সার্ভাইভড। ইফ মানে হচ্ছে যদি, শর্ত জুড়ে দেয়, রাইট? শর্তযুক্ত বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে কন্ডিশনাল বলি। সো কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল যে পারো, এটা তাদের জন্য একদমই ইজি। আমরা কন্ডিশনালটাকে চারটা ভাগে ভাগ করেছি: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ইফের পরে সাবজেক্ট, তারপরে হেড, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। এটা কোন কন্ডিশনালে পড়ে? আমরা সবাই জানি এটা হচ্ছে থার্ড কন্ডিশনালে পড়ে। দেখো, ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, এই যে দেখো ইফের পরে সাবজেক্ট হিসেবে দ্য মাইগ্রেন্টস, তারপর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হেড, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। সো ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী পরের অংশটা কি হবে? প্রথমে তো সাবজেক্ট আছে, রাইট? এই যে পরের অংশে প্রথমে সাবজেক্ট হবে, তারপর উড হ্যাভ এরকম। সো এখানে অপশন সিতে দেখো উড হ্যাভ আছে। সো সাবজেক্টের পরে উড হ্যাভ দিতে হবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্মটা দিতে হবে। সো এখানে ভার্বের 3 নাম্বার ফর্মটা দেওয়া অলরেডি আছে। আমি আবার বলি, থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী এই যে ইফযুক্ত অংশটা আছে, এটা কিন্তু কি সরাসরি আমাদের পাস্ট পারফেক্টেই আছে। সো পরের অংশটাকে আমরা সাবজেক্টের পরে উড হ্যাভ এগুলো যুক্ত করবো। সো এখানে অপশন সিতে একমাত্র যেখানে উড হ্যাভ আছে, ডিতে হচ্ছে উইল হ্যাভ। সো ডি হবে না। এতে শুধু উইল আর বিতে শুধু উড, হ্যাভ নাই। হ্যাভ থাকলে আমরা ভাবতে পারতাম। সো অপশন সি, এইটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী পড়ে। সো অপশন সি হচ্ছে কারেক্ট। তারপর আমরা যদি 2 নম্বর প্রশ্নে যাই, শি লিনড ড্যাশ দ্য ওয়াল গাস্পিং ড্যাশ ব্রেথ। এইখানে দেখো, লিন মানে আমরা সবাই জানি যে মানে হেলান দেওয়া, ঠেস দেওয়া বা গা হেলিয়ে দাঁড়ানো এইরকম। সো এখানে বুঝাচ্ছে শি লিনড ড্যাশ দ্য ওয়াল, মানে বুঝাচ্ছে সে ওয়ালটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে, এরকম বোঝাচ্ছে। এই যে দেখো, কোনো কিছুর সাথে ঠেস দিয়ে বা হেলান দিয়ে দাঁড়ানো বোঝাতে এগেইনস্ট ব্যবহৃত হয়। সো শি লিনড এগেইনস্ট, মানে প্রথমটা হয়ে গেলে পরেরটা তো এমনিতেই হয়ে যাবে, কারণ পরের কোনোটাতেই কিন্তু এগেইনস্ট নাই। সো শি লিনড এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড গাসপিং ড্যাশ ব্রেথ, মানে হচ্ছে ফর ব্রেথ। এই যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বা শ্বাস নেওয়ার জন্য আকুলতা বা সংগ্রাম করা বোঝাতে আমরা এইটা ব্যবহার করি, গ্যাসপিং ফর ব্রেথ। এরপর যদি আমরা 3 নম্বরে যাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইটা মূলত আসছে সেন্টেন্স কারেকশন থেকে। সো এখানে বলছে জ্যোতি ফরবেড হিম টু গো টু দ্য মিটিং, দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, আমল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স, দ্য হ্যান হ্যাজ লেইন আ ডজন এগস। এখানে কিন্তু খুব ভালোভাবে বুঝবে। এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অনেকে ভাবতে পারো যে এখানে ইনকারেক্ট লিখেছে কিনা। সো তার মানে এখানে চারটার মধ্যে 3টা ভুল, একটা মাত্র কারেক্ট, রাইট? আমরা সেটা একটু খুঁজে বের করি। অপশন বি থেকে যদি আমরা দেখি, এ একটু পরে দেখছি, এ হচ্ছে কারেক্ট আনসার। সো এটা একটু পরে দেখি। আমরা যদি অপশন বি থেকে দেখি, অপশন বিতে বলেছে দ্য ড্রাইভার ডেড ফ্রম এন অ্যাক্সিডেন্ট। দেখো, বিতে ডেডের পরিবর্তে ডাইড হবে, মানে দ্য ড্রাইভার যদি সাবজেক্ট হয়, সাবজেক্টে পরে একটা কি লাগে? ভার্ব লাগে, ফাইনাইট ভার্ব লাগে। এখানে ডেড কিন্তু ফাইনাইট ভার্ব না, এটা ফাইনাইট ভার্বের ফর্মটা কি? ডাইড। ভার্বের 2 নম্বর ফর্ম ডাই থেকে আসছে ডাইড। সো এখানে হবে ডাইড। আচ্ছা, আমাল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স, মানে এখানে বোঝাতে যাচ্ছে কিছুটা এরকম যে আমাল 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। আমরা বাংলায় ধরে, যাবত বুঝাতে কি ব্যবহার করি? ফর ব্যবহার করি, রাইট? সো ডিউরিং এর পরিবর্তে এখানে ফর ব্যবহার হবে। তারপর যেটা বলছে, দ্য হ্যান হ্যাজ লেইন আ ডজন এগস। এইখানে দেখো, এখানে বলছে যে
মানে এখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি বোঝাতে যাচ্ছে যে ডিম ডিম পেড়েছে আর কি মুরগিটা। সো এটার ক্ষেত্রে কিন্তু আমরা ডিম পাড়ার ক্ষেত্রে কিন্তু আমরা লেইড ব্যবহার করি, লেইন ব্যবহার করি না। সো এই জিনিসটাও একটু ভুল আছে, কেমন? কিন্তু অপশন এ তে দেখো সব দিক থেকে আমরা তা মানে অপশন পরের তিনটা ভুল পাওয়া মানে কি অপশন এ তো অলরেডি কারেক্ট। সো অপশন এ এখানে কারেক্ট। যদি ফরবেইড হিম, ঠিক আছে, ফরবেইড এটা হচ্ছে ফরবিডের 2 নম্বর ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম যেটাকে আমরা বলি ফরবেইড হিম টু গো টু দ্য মিটিং। ওকে, এরপর যদি আমরা যাই, দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট ড্যাশ। এইটা খুবই কমন একটা শব্দ, এটা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সময় এসেছে, আমরা দেখেছি। দেখো, ইমপ্রুডেন্ট শব্দের অর্থ হলো অবিবেচক বা হঠকারী, হঠকারী। আর এটার বিপরীত শব্দ কি? তাহলে হবে, এটা ইজিলি বুঝতে পারছি, ওয়াইজ। ওয়াইজ মানে হচ্ছে যে জ্ঞানী, বিচক্ষণ, যে বিবেচক। সো অ্যান্টোনিম বলেছে এটার মানে হচ্ছে অবিবেচক, আর ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট কাজ দেই, এই ভিডিওটা যারা দেখছো, তোমাদের কাজ হবে অপশন এ, বি, ডি, এগুলো তো ভুল, বাট তোমরা এগুলোর অর্থটাও বের করবা। অর্থটা খাতায় নোট করবা, নিজে বের করে যদি খাতায় নোট করো তাহলে এটা তোমাদের জন্য মনে থাকবে খুব ইজিলি। আচ্ছা, 5 নম্বরে, টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন মিনস, টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন এটা আসলে, টু বি অনেস্ট, বি ইউনিটের স্টুডেন্টরা যেরকম প্রিপারেশন নেয় বা স্ট্যান্ডার্ড প্রিপারেশনের কথাই যদি চিন্তা করি, এটা একটু কঠিন মনে হতে পারে। সো বলছে এটা একটা ইংরেজি ইডিয়ম, মানে আমরা যেটাকে বাংলায় বাগধারা বলি। এটার মানে হচ্ছে কোনো একটা জনপ্রিয় বা ধরো সবাই একদিকে, যেটা মানে পপুলার, সহজ ভাষায় পপুলার কোনো একটা ধারায় গা ভাসানো, অথবা এই যে দেখো কোনো জনপ্রিয় দল বা কর্মকাণ্ডে যোগ দেওয়া। সো অপশন এতে আছে মিস অ্যান অপরচুনিটি, কোনো একটা অপরচুনিটি বা সুযোগ মিস করে ফেলা, এটা তো না। জয়েন সামথিং পপুলার মানে কোনো একটা জিনিস পপুলার বা জনপ্রিয় এরকম কিছুতে জয়েন করা। সো ইয়েস, এটা কারেক্ট। অপশন সিতে আছে রিটার্ন টু অ্যান আর্লিয়ার টাইম, মানে আগের সময় ফিরে যাওয়া, এটা তো হবে না। বিকাম ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এটাও হবে না। সো মানে অর্থনৈতিকভাবে সচ্ছল বা এরকম হয়, এটা তো হবে না। সো অপশন বি, বি হচ্ছে কারেক্ট। 6 নম্বর যদি যাই, বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। এখানে তিনটা কারেক্ট, একটা হচ্ছে ইনকারেক্ট। খুব ভালোভাবে শুনো, একটু আগে আমরা যখন আগের প্রশ্নটাতে যদি যাই, আহ, এইখানে কিন্তু বলেছে কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে, তার মানে তিনটা ইনকারেক্ট একটা কারেক্ট। আবার এইখানে যেটা বলছে, এখানে বলছে ইনকারেক্টটা খুঁজে বের করতে। ঠিক আছে, সো এখানে তার মানে তিনটা কারেক্ট একটা ইনকারেক্ট। সো চলো আমরা একটু ইনকারেক্ট স্পেলিংটা খুঁজে বের করি। এগুলো প্রিভিয়াস ইয়ারে কোথাও না কোথাও আসা প্রশ্ন, তাও এগুলো একটু জটিল লাগতে পারে স্টুডেন্টদের কাছে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, এখানে অপশন এ, এই বানানটা ভুল দেওয়া আছে, মানে এখানে দুইটা আর হওয়ার কথা, ডাবল আর হওয়ার কথা আর কি, যেটার মানে হচ্ছে গোপন বা চুপি চুপি কোনো কিছু করা। ঠিক আছে, আর বাকি শব্দগুলো অলরেডি বানানটা কারেক্ট। সো এখানে ইনকারেক্ট বানান হচ্ছে অপশন এ, যেটা আছে, যে শব্দটা আছে সেটাই রাইট। আচ্ছা, 7 নম্বর, স্ট্রে ডগস ড্যাশ দেমসেলভস ড্যাশ স্ক্র্যাপস। এইখানে যে জিনিসটা মেনলি বোঝাচ্ছে খুবই ইজিলি, অর্থটা যদি একটু ধরতে পারো এটা তুমি নিজে আনসার করতে পারবা। আচ্ছা, এটা মানে হচ্ছে যে কোনো কিছু খেয়ে বা কোনো নির্দিষ্ট খাদ্যর উপর নির্ভর করে বেঁচে থাকা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি ফিড অন। মানে এখানে বলছে যে স্ট্রে ডগস মানে, সহজ ভাষায় যদি আমি তোমাকে বুঝাই, যে কুকুরগুলো বা কুকুররা ড্যাশ দেমসেলফ ড্যাশ স্ক্র্যাপস। স্ক্র্যাপস মানে হচ্ছে, বা এখানে বুঝাইতেছে যে কুকুরগুলো আসলে উচ্ছিষ্ট খাবার বা ফেলে দেওয়া খাবারের উপর নির্ভর করেই বেঁচে থাকে। ঠিক আছে, সো কোনো কিছু খেয়ে বা নির্দিষ্ট কোনো খাবার খাদ্যর উপর নির্ভর করে যদি বেঁচে থাকে, সেটাকে আমরা ইংরেজিতে বলি কি ফিড অন। কেমন? আবারও একটু বুঝাচ্ছে এটা, এখানে বুঝাচ্ছে যে কুকুররা উচ্ছিষ্ট বা ফেলে দেওয়া খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকে। সো কোনো কিছুর উপর নির্ভর করে, মানে কোনো স্পেসিফিক খাদ্যের উপর নির্ভর করে, এখানে যেমন উচ্ছিষ্ট খাবারের কথা বলতেছে বা ফেলে দেওয়া খাবারের কথা বলতেছে। সো এই কোনো একটা খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকা বোঝাতে আমরা কি ব্যবহার করি? ফিড অন। সো এখানে অপশন সিতে দেখো, স্ট্রে ডগস ফিড দেমসেলভস অন স্ক্র্যাপস। অপশন এ কেন হবে না? আচ্ছা, স্ট্রে ডগস যদি তুমি সাবজেক্ট হিসেবে চিন্তা করো, ভার্ব হিসেবে কি, ডগস তো প্লুরাল, মানে সাবজেক্টের পরে একটা ফাইনাইট ভার্ব লাগে। যদি তুমি ফিডিং দাও, সাবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা কি কোনো টেন্সের স্ট্রাকচারে পড়ে? না, পড়ে না। তুমি যদি সাবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি দিতে চাও, তাহলে এর আগে একটা অক্সিলারি ভার্ব দেওয়া লাগে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলো বা পাস্ট কন্টিনিউয়াসের কথা বলো, মানে সাবজেক্ট আর ভার্ব প্লাস আইএনজির মাঝে যদি অক্সিলারি ভার্ব না আসে, তাহলে তো সেটা কোনো টেন্সের মধ্যে আমরা ফেলতে পারবো না। সো অপশন এ এমনিতেই বাদ। আচ্ছা,
অপশন বিতে ফেড আছে বাট এখানে ইন, অপশন সিতে আবার এখানে টু দেওয়া আছে, সো সব মিলে অপশন, সরি অপশন ডিতে এখানে আবার টু দেওয়া আছে, সব মিলে অপশন সি কারেক্ট। আচ্ছা, দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং। এটা খুবই সহজ, এটা বিভিন্ন সময় তোমরা রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে গেলে এটা দেখো। দেখো বাক্যে সাবজেক্টের জায়গায় যদি অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো আসে, ঠিক আছে, তখন আমরা কি করি, মানে এখানে তো ভার্বের আগে দুইটা সাবজেক্ট হিসাবে মানে চিন্তা করতে পারো অনেকে, যে দ্য প্লেয়ার্স একটা, আরেকটা হচ্ছে কোচ। প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, কোচ হচ্ছে সিঙ্গুলার। সো বাকি সাবজেক্টের জায়গায় যদি এই উইথ কিংবা অ্যালং উইথ আসে, তাহলে আগেরটা অনুযায়ী ভার্ব হবে। সো আগেরটা কি আছে, দ্য প্লেয়ার্স, মানে প্রথমটা অনুযায়ী ভার্ব হবে দ্য প্লেয়ার্স, খেলোয়াড়রা প্লুরাল, তার মানে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে এখানে। রিকোয়ার্স ভার্বের সাথে এস যুক্ত হলে এটা সিঙ্গুলার হয়, সো অপশন বি বাদ। ওয়াজ, ওয়াজ সিঙ্গুলার, এখানে যদি ওয়ার হইতো তাহলে কারেক্ট হইতো, সো এটাও বাদ। ইজ, এটাও সিঙ্গুলার, সো বি সি ডি তিনোটাই সিঙ্গুলার ভার্ব, সো এখানে অপশন এ হচ্ছে কারেক্ট। আর, আর প্লুরাল, সো দ্য প্লেয়ার্স প্লুরাল, সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে, কারেক্ট। আচ্ছা, আ পার্সন হু হেল্পস পিপল থ্রু চ্যারিটেবল কজেস ইজ আ, অথবা অ্যান, এটা খুবই কমন একটা প্রশ্ন, এটা বিভিন্ন সময় এসেছে, বিভিন্ন পরীক্ষাতে এসেছে। বলছে আ পার্সন, একজন ব্যক্তি, হু হেল্পস পিপল, যে মানুষকে সাহায্য করে, থ্রু চ্যারিটেবল কজেস মানে সহজ ভাষায় যে মানুষের কল্যাণে দান খয়রাত করে, সাহায্য করে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় এই যে অপশন ডি, ফিলান্থ্রপিস্ট, মানে হচ্ছে কি মানবপ্রেমী বা মানবহিতৈষী সহজ ভাষায়। ঠিক আছে, সো বাকিগুলোও হবে না, তোমাদের কাজ হবে অ্যাগেইন অপশন এ বি সি দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেগুলো নিজে একটু খুঁজে বের করা, তাহলে এটা ইজিলি মনে থাকবে। আমি চাইলে তোমাকে এই এক্সপ্লেনেশন এই তিনটা দিতে পারতাম, সো আমি এগুলো ইচ্ছে করে দিচ্ছি না যাতে করে তুমি নিজে একটু খুঁজে বের করো, তাও তোমরা যদি চাও আমি এটা নিয়ে আরো ডিটেইলি ভিডিও বানাতে পারি। আচ্ছা, 10 নাম্বার, ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক ইট, মানে বুঝাচ্ছে যেহেতু ওয়াটার বা পানি ছিল সল্টি, লবণাক্ত, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করতে পারলাম না। সো এখানে কি বুঝাচ্ছে, বললাম যেহেতু পানি ছিল সল্টি, যেহেতু, যেহেতু পানি ছিল লবণাক্ত, সো এখানে উত্তর কি হবে, বুঝেই গেছো যে সিন্স হবে, সিন্স মানে হচ্ছে যেহেতু, সো সরাসরি আমরা এখানে সিন্স কনজাংশনটা ব্যবহার করতে পারি। 11 নম্বর বলছে হ্যাড আই বিন দেয়ার, বিন হেয়ার, আই ড্যাশ হিম, এইটাও কন্ডিশনাল থেকে আসছে, আজকের প্রশ্নটাতে দুইটা কন্ডিশনাল থেকে আসতে দেখেছি। আচ্ছা, কোনো একটা বাক্যে যদি তুমি শুরুতেই হেড দেখো, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম দেখো, এটার মানে হচ্ছে বাক্যটা মূলত এরকম ছিল, আমি বোঝানোর জন্য বলছি যে ইফ আই হ্যাড বিন, ই মানে শুরুতে ইফ ছিল, তারপর সাবজেক্ট আই, তারপর হ্যাড, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, ইফ আই হ্যাড বিন, ইফটাকে উঠিয়ে দিয়ে হেডটাকে সামনে নিয়ে আসলে এরকম হয় যে হ্যাড আই বিন। এটার আলাদা একটা গ্রামারের নিয়ম আছে বা আলাদা একটা টপিক আছে যেটাকে আমরা ইনভার্সন বলি। তোমরা যদি এইচএসসির সময় এই প্রশ্নটা দেখে থাকো তাহলে তোমরা এইচএসসির মেইন টপিক এটা আসলে নাই, এডমিশনের পড়াশোনাগুলো করতে গেলে তোমাদের এটা সামনে আসবে। যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ইনভার্সন নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদেরকে দিতে পারি। সো ইনভার্সনের রুলটা থেকে আসছে হ্যাড আই বিন, মানে হচ্ছে সহজ ভাষায় ইফ আই হ্যাড বিন। সো ইফের পরে আই হ্যাড বিন থাকা মানে কি, এটা কোন টেন্স, পাস্ট পারফেক্ট। সো ইফের পরে যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ সাবজেক্ট, তারপর হ্যাড অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, বুঝেই গেলাম আমরা এটা কি, এটাও কি ওই যে থার্ড কন্ডিশনাল। সো পরের অংশ কি হবে, উড কুড মাইট, তারপর হ্যাভ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। সো দেখো এখানে ক্যান আছে, এটা বাদ হবে, শুড মাস্ট কুড, আচ্ছা হ্যাভ হবে, মানে আমি কি বলেছিলাম, থার্ড কন্ডিশনের নিয়ম হচ্ছে ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হবে, পরের অংশে সাবজেক্টের পরে উড কুড মাইট, তারপর হ্যাভ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে দেখো অপশন ডিতে একমাত্র এখানে দেখো কুড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, সো বাকিগুলোতে কিন্তু এই জিনিসটা নাই। সো আনসার ডি হবে এটা, ঠিক আছে। এগেইন যদি তোমাদের কন্ডিশনের উপর কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাও, আমি কন্ডিশনাল নিয়ে আরো ডিটেইল একটা ভিডিও দিব ইনশাল্লাহ, ওই একটা ভিডিও দেখলে তোমার কন্ডিশনাল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, 12 নম্বর, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে ড্যাশ দ্য টোটাল অ্যাভেইলেবিলিটি, অফ এগ্রিকালচারাল ক্রপস,
দেখো, সিম্পল হিসাব, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার, এটা সাবজেক্ট, মে হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? মোডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্ব বসে, রাইট? আচ্ছা, এখানে ভার্ব হিসেবে দেখো কি বলছে, হ্যাভ অ্যাডভার্স এফেক্ট, অ্যাডভার্সলি ইফেক্ট, অ্যাডভার্সলি এফেক্ট, অ্যাডভার্সলি ইফেক্টেড। মনে রাখবা ইফেক্ট তো ভার্ব না, এটা একটা নাউন। সো আমাদের মে মোডাল অক্সিলারি ভার্বের পরে কি লাগবে? একটা ভার্ব লাগবে। সো ইফেক্ট যুক্ত যতগুলো আছে সব বাদ, বি বাদ দিলাম, ডি বাদ দিলাম, কারণ এখানে ইফেক্ট ইফেক্ট এগুলো আছে, নাউন লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ভার্ব। সো অপশন এতে আছে হ্যাভ অ্যাডভার্স এফেক্ট, অপশন সিতে হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্সলি এফেক্ট। সো হয় এ হবে আর না হয় কি হবে? সি হবে। এখন চলো উত্তর কি, উত্তর সি কেন কারেক্ট, চলো আমরা একটু দেখি। এফেক্ট এটা হলো ভার্ব আর ইফেক্ট হলো নাউন, সো নাউন তোমরা এটা বাদ দিলাম। মে যেহেতু মোডাল ভার্ব, এটার পরে কি মেইন ভার্ব এফেক্ট বসবে, রাইট? আচ্ছা, সো এখানে দেখো আমরা মেয়ের পরে আবার এখানে দিয়েছে হ্যাভ, মেয়ের পরে হ্যাভ দিয়েছে, আবার এখানে ভার্বের বেস ফর্ম দিয়েছে, মানে স্ট্রাকচারটা তো মিলতেছে না। মেয়ের পরে, মেয়ে তো মোডাল ভার্ব, এটার পরে তো আমরা কি দিব? ভার্বের বেস ফর্ম দিব, শুধু এফেক্ট কথাটা দিব। সো অপশন সিতেই দেখো এফেক্ট আছে, রাইট? সো কি হবে? দ্য লেক অফ রেইন দিস ইয়ার মে এফেক্ট। এখন এখানে আমরা ভার্বকে মডিফাই করার জন্য তো অ্যাডভার্ব আনতেই পারি, এই জন্য অ্যাডভার্সলি এসেছে। সো সব দিক থেকে বিবেচনা অপশন সি হচ্ছে কারেক্ট। আচ্ছা, এবার আসো 13 নম্বরে। দ্য টিচার আস্কড জাফর, ড্যাশ ইউর এক্সারসাইজ ইয়েস্টারডে ডিউরিং দ্য টাইম অ্যালোটেড টু ইউ। ইয়েস্টারডে কথাটা থাকার মানেই হচ্ছে এটা তারা পাস্ট টেন্স বোঝাচ্ছে, পাস্ট ইনডিফিনিট। ইয়েস্টারডে থাকলে আমরা বুঝবো কি এটা দ্বারা পাস্ট ইনডিফিনিট বোঝায়। সো পাস্ট ইনডিফিনিট এখানে শুরুতে একটাই আছে, ডিড। দেখো এরপর একটা ক্যান, এটা তো পাস্ট না, হ্যাভ পাস্ট টেন্স না, আর পাস্ট টেন্স না, সবগুলো প্রেজেন্ট। সো ডিড হচ্ছে কারেক্ট আনসার, অপশন এ হচ্ছে কারেক্ট। আচ্ছা, 14 নম্বর, সেকেন্ড লাস্ট, হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দিস সেন্টেন্স? লাইফ ইজ আ পাজল উইথ পিসেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। এটা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে আসছে, যেটাকে লিটারেরি ডিভাইসও বলা হয়। সো তোমরা যদি এই টপিকের উপরও ভিডিও চাও আমাকে প্লিজ কমেন্টে জানাও, অনেকগুলো টপিকের নাম বললাম তোমাদেরকে। আচ্ছা, মনে রাখবা ফিগার অফ স্পিচের ক্ষেত্রে একটা সহজ জিনিস হচ্ছে যে একটা জিনিসের সাথে যদি আরেকটা জিনিসের তুলনা করা হয়, মনে করো সে দেখতে আমার মায়ের মতো, ঠিক আছে, এই যে তাকে আমি মায়ের সাথে তুলনা করলাম, কেমন? বা তার ভালোবাসা আহ আমার মায়ের ভালোবাসার মতো, অনুরূপ, এরকম কোনো একটা জিনিসকে যদি আরেকটা জিনিসের সাথে তুলনা করতে গিয়ে আমরা অ্যাজ অথবা লাইক ব্যবহার না করি, আই রিপিট, একটা জিনিসকে যখন আরেকটা জিনিসের সাথে তুলনা করতে গিয়ে আমরা অ্যাজ কিংবা লাইক ব্যবহার করি না, তখন সেটাকে আমরা বলি মেটাফর। এইখানে দেখো বলছে যে লাইফ ইজ আ পাজল, লাইফটা হচ্ছে একটা গোলক ধাঁধা, ধাঁধার মতো, ঠিক আছে? সো জীবনটাকে আমি ধাঁধার সাথে তুলনা করেছি। বাকি কি কোনো এজ কিংবা লাইফ, এই যে এজ কিংবা লাইক ব্যবহার করা আছে, যে লাইফ ইজ আ পাজল উইথ পিসেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। দেখো এই যে লাইফ ইজ আ পাজল, এখানে কি কোনো এজ কিংবা লাইক আছে? নাই তো। So আমি তুলনা করলাম কিন্তু এজ বা লাইক ব্যবহার করিনি, সেজন্য আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো মেটাফর। দেখো এখানে লাইফকে সরাসরি পাজলের সাথে তুলনা করা হয়েছে, যখন এজ বা লাইক ছাড়াই সরাসরি তুলনা করা হয় তখন সেটাকে মেটাফর বা রূপক বলা হয়। সো এটা হবে কি? রূপক। বাট বাক্য যদি এমন হতো যে লাইফ ইজ লাইক আ পাজল, লাইফটা হচ্ছে একটা পাজলের মতো, তখন সেটা আবার হতো সিমিলি। তুলনা করার সময় যখন এজ বা লাইক রাখা হয় তখন সেটাকে সিমিলি বলা হয়, কেমন? আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, দ্য সিনোনিম অফ এক্সস্টেড। এই শব্দটা খুবই পরিচিত, খুবই পরিচিত, মোস্ট অফ মেইন বইও আছে। আচ্ছা, এক্সস্টেড মানে কি? এটা মানে হচ্ছে ক্লান্ত, টায়ার্ড, আমরা যেটাকে বলি, এটার সিনোনিম জানতে চেয়েছে, কেমন? আচ্ছা, সো এটার সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? সমার্থক শব্দ হবে এই যে দেখো অপশন সিতে যেটা আছে, ডিপ্লেটেড, ডিপ্লেটেড, যার অর্থ কি ফুরিয়ে যাওয়া বা কমে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ক্লান্ত হওয়া, এরকম। সো আর অন্যান্য যে অপশনগুলো তোমরা দেখছো, অপশন এ বি ডি, এগুলো কাইন্ড অফ মনে করো যে, স্পেশালি অপশন বি আর ডি, এগুলো নর্মালি সিনোনিম অর্থ দেয়, যেমন এনার্জেটিক, এনার্জেটিক মানে তো ক্লান্ত না, এটা তো হবে অ্যান্টোনিম। সো এগুলো হবে না, সো অপশন সি কারেক্ট। এই তো ছিল আমাদের এমসিকিউ এই বছর আসা প্রশ্নটা, অর্থাৎ 2025-26 সেশনের প্রশ্নটাতে। চলো আমরা সরাসরি এবার রিটেন প্রশ্নটাতে চলে যাই। রিটেন প্রশ্ন যে খুব বেশি কঠিন হয়েছে এমন না, যারা টেক্সট বুক ফলো করেছে তারা কিছুটা ভালোভাবে উত্তর করতে পারবে। আচ্ছা,
ইংলিশ রিটেন প্রশ্নটা এই যে এরকম একদম 1 নম্বর যে প্রশ্নটা এসেছে, রিটেনে কি কি এসেছে আমরা জাস্ট একটু আগে দেখে নিই। প্যারাগ্রাফ এসেছে, চেঞ্জিং সেন্টেন্স আসছে, তারপর ট্রান্সলেশন আসছে, তারপর সেন্টেন্স মেকিং এসেছে। সো চলো আমরা প্যারাগ্রাফটা দেখি। প্যারাগ্রাফটা ছিল এরকম যে রাইট আ প্যারাগ্রাফ অন শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ইন ফ্যামিলি লাইফ। শেয়ার্ড মানে হচ্ছে কাইন্ড অফ বুঝাইতেছে যে যৌথ, যেখানে দুই পক্ষেরই কোনো একটা জিনিস আছে, কাজ যৌথ। প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস, প্যারেন্টাল বলতে বোঝাচ্ছে যে পিতামাতা বা অভিভাবকদের যেই রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে, মানে অভিভাবক বা পিতামাতার যে যৌথ দায়িত্ব আছে কোথায়, ইন ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবনে। অর্থাৎ বোঝাচ্ছে পারিবারিক জীবনে পিতামাতার যৌথ দায়িত্ব বা অভিভাবকদের যৌথ দায়িত্ব নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখো। এটার জন্য তোমাকে 10 নম্বর বরাদ্দ করা আছে। সো আমরা কিছুটা এভাবে লিখতে পারি যে শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস প্লে আ ভাইটাল রোল ইন বিল্ডিং আ হেলদি অ্যান্ড ব্যালেন্সড ফ্যামিলি লাইফ। মানে এই যে ব্যাপারটা আছে যে যৌথ দায়িত্বটা পারিবারিক জীবনে অভিভাবকদের, এটা একটা গুরুত্বপূর্ণ রোল বা ভূমিকা পালন করে ইন বিল্ডিং আ হেলদি অ্যান্ড ব্যালেন্সড ফ্যামিলি লাইফ। একটা হেলদি এবং ব্যালেন্সড ফ্যামিলি লাইফ মেনটেন করতে। যখন ওয়েন বোথ প্যারেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন রেজিং দেয়ার চিলড্রেন, মানে যখন দুজন বাবা মা দুজনেই অ্যাক্টিভলি পার্টিসিপেট, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, ইন রেজিং দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদেরকে বড় করতে, লালন পালন করতে। ইট ক্রিয়েটস, এটা তৈরি করে অ্যান এনভায়রনমেন্ট অফ কোঅপারেশন, কোঅপারেশন সহযোগিতার একটা পরিবেশ তৈরি করে। আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার, তারপর মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মানের। শেয়ার রেসপন্সিবিলিটিস, এই যে যৌথ দায়িত্ব, এই ব্যাপারটা ইনক্লুড, অন্তর্ভুক্ত করে টেকিং কেয়ার অফ চিলড্রেন্স এডুকেশন, হেলথ, ইমোশনাল সাপোর্ট অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। মানে বলতেছে এই যৌথ দায়িত্বটা কি কি জিনিসকে অন্তর্ভুক্ত করে, বা যৌথ দায়িত্ব বলতে কি বোঝানো হয়। বলছে টেকিং কেয়ার অফ চিলড্রেন্স, মানে বাচ্চাদের যত্ন নেওয়া। বাচ্চাদের কিসের যত্ন নেওয়া? শিক্ষার যত্ন নেওয়া, মানে শিক্ষার রক্ষণাবেক্ষণ দায়িত্ব নেওয়া। হেলথ, স্বাস্থ্য, তারপর ইমোশনাল সাপোর্ট এবং মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক যে উন্নতি এটার। এজ ওয়েল এস ম্যানেজিং হাউস হোল্ড টাস্ক, পাশাপাশি হচ্ছে ঘরবাড়ির যে কাজগুলো আছে সেগুলো একসাথে দুজনে মিলে ম্যানেজ করা। দিস জয়েন্ট অ্যান্ড ইনভলভমেন্ট, এই যে একসাথে যুক্ত হয়ে যে কাজগুলো, এগুলো হেল্পস, বা এটা হেল্পস সাহায্য করে রিডিউস প্রেশার, চাপ কমাতে, অন ওয়ান প্যারেন্ট, একজন অভিভাবকের। মানে ধরো যদি শুধু বাবাই দায়িত্ব নেয় তাহলে তার উপর প্রেশারটা কমবে, যদি দুজন মিলে কাজ করে, বা শুধু মাই যদি প্রেশার নেয় তার উপরও কাজটা কমবে। অ্যান্ড এনশিওর, এবং এই জিনিসটা নিশ্চিত করে বেটার ডিসিশন মেকিং থ্রু ডিসকাশন অ্যান্ড কোঅপারেশন, মানে আলাপ আলোচনা সহযোগিতার মাধ্যমে একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাতে এই ব্যাপারটা নিশ্চিত করে। চিলড্রেন রেইজড ইন সাচ ফ্যামিলিজ, এইরকম পরিবার, যে পরিবারে বাবা মা দুজনেই দায়িত্ব নিয়ে কাজ করে, বা অভিভাবক সবাই মিলে কাজ করে, এইরকম একটা পরিবারে শিশুরা শিখতে পারে দ্য ভ্যালুজ অফ ইকুয়ালিটি, টিম ওয়ার্ক অ্যান্ড রেসপেক্ট ফ্রম এন আর্লি এজ। একদম ছোটবেলা থেকেই মানে ইকুয়ালিটি, সমান ব্যাপারটা, তারপর টিম ওয়ার্ক এবং সম্মান করা অন্য মতামতকে বা অন্যদেরকে, এই ব্যাপারটা একদম ছোটবেলা থেকেই শিখতে পারে। মোরওভার শেয়ার্ড প্যারেন্টিং স্ট্রেংথেন্স দ্য ইমোশনাল বন্ড বিটুইন প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন। মানে বলতেছে এছাড়াও এই শেয়ার্ড প্যারেন্টিংটা, একসাথে যৌথভাবে কাজ করার ব্যাপারটা, স্ট্রেংথেন্স শক্তিশালী করে দ্য ইমোশনাল বন্ড, মানে আমাদের যে আবেগিক বা মানসিক যে বন্ড আছে এগুলোকে আরো শক্তিশালী করে বিটুইন প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, বাবা মা এবং বাচ্চাদের মাঝে। মেকিং দ্য ফ্যামিলি মোর ইউনাইটেড, পরিবারটাকে আরো বেশি একত্রিত করে, শক্তিশালী করে, মানে একীভূত করে। অ্যান্ড স্টেবল ইন মডার্ন ফ্যামিলি লাইফ, আধুনিক যেই পরিবারগুলো আছে পারিবারিক জীবনে, শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস আর এসেনশিয়াল। এই শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস যেটার কথা আমরা বলতেছি, এটা প্রয়োজন ফর দ্য প্রপার ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, বাচ্চাদের যথাযথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। অ্যান্ড দ্য ওভারঅল ওয়েলবিং অফ দ্য ফ্যামিলি, ওভারঅল পরিবারের কল্যাণের ক্ষেত্রে। সো এইভাবে তুমি লিখে দিতে পারো। এরপর বলছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস এজ ডিরেক্টেড, চেঞ্জিং সেন্টেন্স। দেখো এগুলো কিন্তু এইচএসসি থেকে আসছে, তুমি যদি এইচএসসি থেকেই ঠিকঠাক মতো পড়ো তাহলে এই জিনিসগুলো তুমি ইজিলি উত্তর করতে পারবা।
সো আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হও, এখনই তোমার সিলেবাসটাকে ভালোভাবে গুরুত্ব দাও, তুমি তোমার টেক্সট বুকটা বা মেইন বইটাকে ভালোভাবে গুরুত্ব দাও, এটা তোমাকে অনেক বেশি সাহায্য করবে। প্রথমটা হচ্ছে মাইগ্রেশন ব্রিংস চ্যালেঞ্জেস। অভিবাসন চ্যালেঞ্জ বা হ্যাঁ, অভিবাসন চ্যালেঞ্জ নিয়ে আসে, এটাকে নেগেটিভ করতে বলছে। নেগেটিভ করতে হবে মানে আমাদের অর্থ ঠিক রেখে, মূল অর্থটা ঠিক রেখে এটাকে আমরা নেগেটিভ বাক্যে রূপান্তর করবো। So আমরা বলতে পারি মাইগ্রেশন ডাজ নট কাম উইদাউট চ্যালেঞ্জেস। মাইগ্রেশন চ্যালেঞ্জ ছাড়া আসে না, তার মানে এটা চ্যালেঞ্জ নিয়ে আসে। আচ্ছা, মেনি পিপল মাইগ্রেট টু ইমপ্রুভ দেয়ার লাইভস। অনেক মানুষ মাইগ্রেট মানে স্থানান্তর হয় টু ইমপ্রুভ দেয়ার লাইফ, তাদের জীবনকে উন্নতি করতে, ইমপ্রুভ করতে, পজিটিভ কিছু নিয়ে আসতে জীবনে। তো আমরা বলতে পারি, এখানে কিন্তু ডাজেন্ট দিব না, আমরা ডোন্ট দিব। ডোন্ট কেন দিচ্ছি? কারণ বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য আমরা এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট আনছি। ডোন্ট মেনি পিপল মাইগ্রেট টু ইমপ্রুভ দেয়ার লাইফস, নেগেটিভ করে দিলাম। আমরা বাকি সব কিছু এস ইট ইজ রাখলাম। ঠিক আছে, ডোন্ট মেনি পিপল মাইগ্রেট টু ইমপ্রুভ দেয়ার লাইফস। আচ্ছা, দে আর রিপেয়ারিং দ্য ব্রিজ, এটাকে পেসিভ করতে হবে, একদম সহজ। আমরা শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য ব্রিজ, তারপর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অক্সিলারি ভার্বের সাথে বিইং যুক্ত করে দিলাম, তারপর যে ভার্বটা আছে সেটার 3 নাম্বার ফর্মটা দিলাম, দ্য ব্রিজ ইজ বিং রিপেয়ার্ড, তারপর প্রিপোজিশন বাই, দে থাকলে কি দিতে হয়? দেম দিতে হয়। আচ্ছা, অনিকা সেইড আই উইল বি লিভিং সোন, এটাকে ইনডিরেক্ট করতে বলেছে। সো কি হবে? আনিকা সেইড, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে, এখানে কমা ছিল, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট দিব। আই সাবজেক্ট, ফার্স্ট পার্সন অনুযায়ী পরিবর্তন হবে, আনিকা শি। সো কি হবে? উইল থাকলে উড, শি উড বি লিভিং সোন। আচ্ছা, এরপর ট্রান্সলেশন করতে বলেছে আমাদেরকে যে অভিবাসন একজন ব্যক্তির জীবনকে নানাভাবে বদলে দিতে পারে। সেটা কি দিতে পারে আমরা? মাইগ্রেশন বা অভিবাসন ক্যান চেঞ্জ, পরিবর্তন করতে পারে, আ পার্সনস লাইফ, একজন ব্যক্তির জীবনকে, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, নানাভাবে। সো এই তো ছিল 5টা, এটা খুবই সহজ ছিল। যদি তুমি এইচএসসিতে ভালো করে পড়ো, ইভেন এডমিশন টাইমেও যদি কেউ সিরিয়াস হয়, এটা ইজিলি উত্তর করতে পারবে, পারার কথা। সর্বশেষ ছিল এটা যে রাইট মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং 5 ওয়ার্ডস অর ফ্রেজেস। 5টা ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া আছে যেগুলো দ্বারা আমাদেরকে 5টা বাক্য লিখতে হবে। যেমন প্রথম বাক্যটা, শব্দটাই ছিল এরকম, ফ্রজুলেন্ট, মানে হচ্ছে জালিয়াতি বা প্রতারণাপূর্ণ। এটা দিয়ে আমরা যদি বাক্য লিখে কি লিখতে পারি? দ্য কোম্পানি ওয়াজ শাট ডাউন, কোম্পানিটা বন্ধ করে দেওয়া হয়। আফটার দ্য অথরিটিজ ডিসকভার্ড, মানে যখন অথরিটি খুঁজে পায়, দে আর ফ্রজুলেন্ট, তাদের প্রতারণাপূর্ণ কাজ, বিজনেস, এই যে দেখো বিজনেস প্র্যাকটিসেস, মানে তাদের প্রতারণাপূর্ণ ব্যবসায়িক কার্যক্রমটা যখন খুঁজে পাওয়া যায়, তখন কোম্পানিটাকে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, তারপর ইন কমপ্লায়েন্স উইথ, এটার মানে হচ্ছে অনুসারে, মেনে চলা, এরকম। সো অল এমপ্লয়িজ, সব কর্মচারীকে, মাস্ট অ্যাক্ট, মানে কাজ করতে হবে, অবশ্যই কাজ করতে হবে, ইন কমপ্লায়েন্স উইথ, মানে অনুসারে, কি অনুসারে? দ্য সেফটি রেগুলেশনস অফ দ্য ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরি বা কারখানার যেই সেফটি রেগুলেশন, নিরাপত্তার বিধিবিধান আছে, সেগুলো অনুসারে সব কর্মচারীকে কাজ করতে হবে। মেটিকুলাস মানে হচ্ছে অতি সতর্ক, খুঁতখুঁতে। সো বলতে পারি দ্য আর্কিটেক্ট ওয়াজ ভেরি মেটিকুলাস। আর্কিটেক্ট বা যিনি স্থপতি, তিনি ছিলেন মানে খুবই সতর্ক। অ্যাবাউট এভরি ডিটেল অফ দ্য বিল্ডিং ডিজাইন, এই বিল্ডিংয়ের যে ডিজাইন বা নকশা আছে সেটার প্রতি তিনি খুবই সতর্ক ছিলেন। ডি বলছে ফর্টিটিউড, এটা মানে হচ্ছে ভাইয়া মনোবল বা ধৈর্য। বলছে শি ফেসড দ্য ডিফিকাল্ট টাইমস, সে উইথ, আচ্ছা বলছে শি ফেসড দ্য ডিফিকাল্ট টাইমস উইথ গ্রেট কারেজ অ্যান্ড ফর্টিটিউড, মানে সে হচ্ছে অত্যন্ত কারেজ, মানে সাহস, এবং এটা মানে কি বলেছিলাম? ধৈর্য। অত্যন্ত সাহস এবং ধৈর্যের সাথে যে ডিফিকাল্ট টাইম ছিল তার জীবনে, কঠিন সময় ছিল, সেগুলো ফেস করেছে বা মোকাবেলা করেছে। সর্বশেষ কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হচ্ছে ধরো ওই দিনের মতো। ওই দিন বলতে বুঝে না, আমরা বলি না যে আজকের মতো চলো কাজটা শেষ করি। সো এই যে আজকের মতো কাজটা শেষ করা বা এই দিনটার মতো কাজ শেষ করা। আরো সহজভাবে একটা এক্সাম্পল দিলে বুঝবা। উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 আওয়ার্স, আমরা 10 ঘন্টা ধরে কাজ করেছি। সো সুতরাং লেটস কল ইট আ ডে, মানে চলো আজকের মতো কাজ শেষ করে ফেলি। সো এই কল ইট আ ডে মানে মানে কি আজকের মতো কাজ শেষ করে দেওয়া আর কি। অ্যান্ড গো হোম, এবং বাড়ি যাই। সো সুতরাং আজকের মতো
কাজ শেষ করে বাড়ি যাই। সো ফার এতটুকুই ছিল এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের 2025-26 সেশনের প্রশ্ন, ইংলিশ প্রশ্ন, এমসিকিউ রিটেন। তোমরা যদি আসলে একটু পড়ো, জিনিসগুলো তোমাদের কাছে আসলে ইজি লাগবে, আর যদি না পড়ো অনেক কঠিন লাগবে। সব মিলিয়ে তোমাদের প্রতি আজকের এই জিনিসগুলো পড়ানোর ক্ষেত্রে আমি অনেকগুলো জিনিসের কথা বললাম, যেমন কন্ডিশনাল সেন্টেন্সের কথা বললাম, তারপর ফিগার অফ স্পিচের কথা বললাম, এরকম আরো কতগুলো টপিকের কথা বললাম না। যদি ওইগুলোরও আলাদা আলাদা ভিডিও লাগে তোমার, তাহলে তুমি আমাকে প্লিজ কমেন্টে জানাও। আর তুমি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো, আমি বলবো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, অ্যান্ড এই ভিডিওটা তুমি শেয়ারও করে রাখতে পারো নিজের সাথে। অ্যান্ড ইয়েস, তুমি আমাকে প্লিজ কমেন্টে জানাও যে তুমি আর কোন টপিকের উপর ভিডিও চাও। আই প্রমিস আমি ওই প্রত্যেকটা টপিকের উপর, তোমাদের চাওয়া প্রত্যেকটা টপিকের উপর ভিডিও দিব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও, আরেকটা ব্যাপার, তুমি কোন ইউনিটের প্রিপারেশন নিচ্ছ সেটাও আমাকে বলো, তাহলে আমি ওইভাবে আমার পরের ভিডিওটার প্ল্যানও করতে পারবো। টাটা।